সাইফুল ভাইকে দিয়ে একটু শুরু করি। আমরা একটু যেহেতু হেডলাইনে দেখলাম যে নির্বাচন নিয়ে ইসির ঢিলেমির একটা হেডলাইন আছে, তফসিলের ৪৮ ঘন্টার জন্য প্রচার সামগ্রী সরানোর নির্দেশ ইসির, তবু শহর জুড়ে পোস্টার, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। এছাড়া তারেক রহমান আজকে মন্তব্য করেছেন, নির্ধারিত সময়ে নির্বাচন হবে, ভোটের মাঠে জনগণের সঙ্গে থাকব। অনেক সংশয় শঙ্কা, যে বারবারই আমি যেটি বলছি যে গত এক সপ্তাহের চিত্রটা আসলে বদলে গেছে, সেই জায়গায় সাইফুল হক আপনি আসলে কি দেখেন, আমরা আশ্বস্ত হতে পারি কিনা? না, আমি প্রথমত আমি মনে করি যে ইলেকশনটাই এখন আমাদের লক্ষ্য। রাজনৈতিক দল, ভোটার, জনগণ, সমগ্র দেশবাসী, কারণ হচ্ছে যে এই 16 মাসের ব্যবস্থাটা আর চলছে না। এটার যে লাইফ টাইম ছিল, লাইফ টাইমটা অনেক আগেই বাস্তবে এটা কিন্তু শেষ হয়ে গেছে। এখন বলতে পারেন যেহেতু তারা একটা লম্বা সময়ের মধ্যে গেছেন, সংস্কারের ব্যাপারে আমরা একটি লম্বা সময় দিয়েছি, তো নানাবিধ প্রশ্ন যত দিন যাচ্ছে তত বেশি মানুষের উদ্বেগ, উৎকণ্ঠা, অস্থিরতা এটা কিন্তু বাড়ছে। ফলে ইলেকশনের কোনো বিকল্প না, যেটা একটু আগে সালাম ভাই কথাটা বলছিলেন, এটা গেল একটা পার্টে। এবং সেই জায়গা থেকে রাজনৈতিক দলগুলো যারা কথা বলছেন, তারাও কিন্তু আমি কদিন আগেও দেখলাম, যারা আগে নির্বাচন নিয়ে সংশয় ছিলেন, নির্বাচন করা যাবে কিনা ওনার প্রশ্ন ছিল, শর্ত ছিল, তারা এখন বলছেন যে না, ফেব্রুয়ারিতে ইলেকশন হতেই হবে। এবং এবার তো ইলেকশন এবং আমাদের জুলাই সনদ দুটো একই দিনে পড়াতে একটা নতুন মাত্রা যুক্ত হয়েছে। বাংলাদেশ একটা, আমরা যদি সফলভাবে মোটামুটি বেরিয়ে যেতে পারি, এটা পরবর্তী ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা মাইল ফলক হিসেবে চিহ্নিত হবে। কিন্তু আমি একটু উদ্বিগ্ন অন্য কারণে। আপনি গত 7 দিনের কথাটা বলছিলেন, ধরুন এই যে ওসমান হাদির উপরে যে মর্মান্তিক যে হামলা, আক্রমণ, এবং এটা তফসিলের পরের দিনই 24 ঘন্টা না যেতেই বোঝাই গেছে যে এটার লক্ষ্যটা হলো নির্বাচনটাকে স্থগিত করা, অস্থিতিশীল অবস্থাটা তৈরি করা, বানচাল করার কোনো প্রয়াস কিনা। এবং এটা এটা নিয়ে আমার উদ্বেগ আছে। এটা গেল, যারা এটার পেছনে আছেন তাদেরও তো ডেফিনেট পলিটিক্যাল এজেন্ডা কাজ করতে পারে, কিন্তু যারা এটার ভিকটিম, আমরা যারা অভ্যুত্থানের অংশীজন, রাজনৈতিক দল, সমাজে গুরুত্বপূর্ণ অংশ, ছাত্র, তরুণ এবং তাদের শত ধরনের যে সংগঠন, আমি তাদের কথাবার্তা, আলাপ আলোচনাতে সেখানে কিন্তু বিচারটা ছাপিয়ে আমি দেখছি যে অনেকগুলো নতুন নতুন এজেন্ডা যেগুলো হাজির করা হচ্ছে, যেগুলো ধরেন কিভাবে যেটা এই সরকারের পক্ষে এই এজেন্ডাগুলোকে অ্যাড্রেস করার তার কোনো রাজনৈতিক সক্ষমতা, তার কোনো ক্ষমতা এটা কার্যত নেই। তাহলে এইসব এজেন্ডাকে কাজ করতে গেলেও নির্বাচন লাগবে, নির্বাচিত সরকার লাগে, পপুলার ম্যান্ডেট লাগবে। বাংলাদেশ একটা অভ্যুত্থানের পরে আকাঙ্ক্ষাকে কিভাবে ধারণ করবে, জুলাই অভ্যুত্থানের প্রধান যে স্পিরিট কে কিভাবে ধারণ করবে, ধারণ করার একটা সাংবিধানিক পদ্ধতি আমরা আলাপ আলোচনা করেছি, যে জন্য জুলাই সনদের কথা আলোচনা হয়েছে। বাকি প্রশ্ন যেগুলো আছে, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তার প্রশ্ন, ভারতের প্রশ্ন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। সুতরাং এমন একটা প্রশ্ন, আপনি তো আপনার প্রতিবেশীকে আপনি পাল্টাতে পারবেন না। তাহলে এমন প্রতিবেশী, যে প্রতিবেশী এটা বৈরী প্রতিবেশী, 15 মাসে যে প্রতিবেশী আমার আপরাইজিংটাকে, স্পিরিটটাকে তারা গ্রহণ করতে পারেনি, আবার একই সাথে তার সাথে প্রতিবেশী হিসেবে আমাকে বসবাস করতে হচ্ছে, তাহলে আমি আমার জাতীয় আকাঙ্ক্ষা, আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, আমার অভ্যুত্থানের স্পিরিটটাকে রেখে কিভাবে আমি তার সাথে ডিল করব আমার জাতীয় স্বার্থ নিরাপত্তার জায়গা থেকে, এটা ভবিষ্যতে রাজনৈতিক সরকারের জন্য গুরুত্বপূর্ণ একটা এজেন্ডা হিসেবে চ্যালেঞ্জ আকারে কিন্তু থাকবে। জি 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 আব্দুল সালাম। আমি তো প্রথম থেকে বলে আসছি যে আসলে এখানে আর একটু পিছনে টানতে চাই আমি। 71-এর প্রশ্ন যেহেতু আসছে, আর বিজয়ের মাস, এখন তো আজকে 16ই ডিসেম্বর পড়ে গেছে, ভোরবেলা সবার স্মৃতি সৌধে যাবো। এই সময়গুলো, এই স্মৃতিগুলো তো আমাদেরকে
আবেগে আপ্লুত করে, এবং যখন হিসাব মিলাতে যাই তখন আর হিসাব মিলে না যে কি কারণে যুদ্ধ করলাম, এবং সেই যুদ্ধের সেই স্বপ্ন এখনো কেন অধরা রয়ে গেল। অধরার কারণটা একটাই, মূল হিসেবে বলতে গেলে, যে স্বাধীনতার পরে যে সরকারটা ক্ষমতায় আসছে, মূলত যে ব্যক্তিগুলো বা যে দলটা ক্ষমতায় আসছে, সেই দলটা কোনোভাবেই মুক্তিযুদ্ধের স্বপ্নের সাথে তাদের সম্পর্কটা খুব কম ছিল। কারণ ওই সময় দেখছে যে ছাত্ররা, আমরা যারা সে সময় সেই পতাকা তাদের বাড়িতে তাদের গাড়িতে তুলতে বাধ্য হয়েছিলাম, তারা বাধ্য করেছিলাম, তারা কিন্তু সেটা নিজেদের থেকে চায়নি। তো সেখানে যুদ্ধ পরবর্তী সময়, এটা ঠিক যে আমার যে মিজান ভাই যেটা বললেন, উনি যে আপেক্ষিক অর্থে যে কথাটা বলছেন যে মুক্তিযুদ্ধের পক্ষের লোক সরকারে ছিল না বলে সেটা হয়েছে, আসলে মুক্তিযুদ্ধের সেই স্পিডটা কেউ ধারণ করতে পারে নাই। যেমনি ভাবে বলবো যে আজকে এখানে অন্য কোনোভাবে নেয়ার কোনো কারণ নাই, বর্তমান যে ইন্টেরিয়াম যে সরকার আজকে যে বসে আছে, তারাও যে আসলে 24-এর স্পিডটাকে কতটুকু ধারণ করতে পেরেছে সেটাও নিয়ে কিন্তু প্রশ্ন আছে। যদি পারতো তাহলে কিন্তু আজকে এইরকম একটা অবস্থায় চলে আসতো না দেশটা, আরো আগেই একটা নির্বাচন হয়, একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতাটা তারা অর্পণ করতে পারতো। ঠিক মুক্তিযুদ্ধের বেলাও তাই আমরা দেখেছি, সেই সময় মুক্তিযুদ্ধের স্পিড দেখেন, যে সেনাবাহিনী মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গড়ে উঠলো, আমরা যুদ্ধের পরবর্তী পর্যায়ে দেখলাম কি রক্ষী বাহিনী সৃষ্টি করে সেই সেনাবাহিনীকে মেলাইন করার জন্য চেষ্টা করা হলো। ঠিক আন্দোলনের মধ্যে সবকিছুতে তাই। এই জন্য মূল কথাটা হলো যে আমাদের যে সেই মূল স্পিডটা, যেটা সেই সময় ছাত্র ছিলাম, ইন্টারমিডিয়েট পড়তাম, সেই সময় কি স্বপ্ন ছিল যে আমার দেশ আমার হবে, এই দেশে আর পল্টনের জনসভার প্রয়োজন হবে না, রাজপথে আর গুলি হবে না আমার ভাইয়ের বুকে, তাই না, রক্তাক্ত মিছিল হবে না। কিন্তু সেই স্বপ্ন তো কিছু কয়েকদিন যাইতে যাইতে হয়ে গেল, যে কারণে বারবার এই ধরনের আন্দোলন দিতে হচ্ছে, রক্ত দিতে হচ্ছে, ক্ষতগুলো রয়ে গেছে, ওই ক্ষোভগুলো কিন্তু জাতির মধ্যে রয়ে গেছে, যে কারণে দেখেন আর্মির মধ্যে কু পাল্টা কু হয়েছে, অর্থাৎ কিন্তু মুক্তিযুদ্ধের ওই শক্তিটাকে কাজে লাগায়নি বলেই কিন্তু সেটা আসছে। এক্স্যাক্টলি, মানে এটা তাহলে তো এরকম যে আপনার ওই সময়ের আপনারা যে প্রজন্ম, আপনাদের যে আকাঙ্ক্ষা, আপনারা মনে করেছিলেন যে এই ধরনের আন্দোলন আর করতে হবে না, পল্টনের আর জনসভা করতে হবে না, রাস্তায় আর রক্ত ঝরাতে হবে না, কিন্তু আজকেও তো আমরা 24-এ এসেও দেখলাম যে সেই একই রকম ভাবে এই প্রজন্মকেও রক্ত ঝরাতে হচ্ছে। আমরা যদি এবারও ব্যর্থ হই, দেখা যাবে যে আমার পরের প্রজন্ম, আমার সন্তানদের প্রজন্মদেরও একই রকম ভাবে রক্ত ঝরাতে হচ্ছে। আমিরুল ইসলাম কাগজি একটা ছোট্ট মন্তব্য করবেন। ছোট মন্তব্য, আমি ওই যেটা আগেও বলছি, এখন আবার আমাকে রিপিট করতে হচ্ছে, কেননা আপনার সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু কিন্তু বদলে যাবে, এটাকে আপনি ঠেকাতে পারবেন না। চাহিদা আপনার 72-এর চাহিদা আর এখন 2024-এর চাহিদা তো এক না। আপনার ওই সময় আমাদের সালাম ভাইরা, তারপরে না আমি বলি চাহিদা তো কাছাকাছি ছিল, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, চাহিদা কাছাকাছি। অর্থনৈতিকভাবে কিন্তু আমরা 1972 সালে যে জায়গায় ছিলাম, আজকে কি সেই জায়গায় আছি? সেই সময় 7.5 কোটি মানুষ ছিল, তারপরেও সেখানে দুর্ভিক্ষ হয়েছে। আজকে ঠিক সেই ভূখণ্ডটি রয়েছে এবং সেখানে 20 কোটি মানুষ। আপনি কেউ না খেয়ে মারা যায় এরকম কোনো কথা শুনেছেন? শোনেন নাই। তাহলে আমাকে তো সেই সময়ের সঙ্গে তালে তাল মিলিয়ে আমাকে এগিয়ে যেতে হবে, এবং প্রথম কথাটা যেটা, সেটা হচ্ছে মানুষের মানবাধিকারকে আপনাকে মূল্যায়ন করতে হবে, মানবিক মর্যাদা, এই কাজগুলোকে আপনাকে মূল্যায়ন করতে দিতে হবে। অনেক ধন্যবাদ আমিরুল ইসলাম কাগজি, একই সঙ্গে মোহাম্মদ আব্দুস সালাম এবং সাইফুল হক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি।